চট্টগ্রামের আদালত চত্বরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগের সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। সারা দেশের মতো পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা চট্টগ্রামের আদালত চত্বরে তারা এখন অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগে তারা আদালত চত্বরের নিচে অবস্থান নিয়েছিলেন। এখানকার যারা আইনজীবী, একদল আইনজীবী তাদের সমর্থনে তাদের সাথে কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখন এই মুহূর্তে তারা আদালত চত্বরে বিক্ষোভ করছেন। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা একদিকে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন শিক্ষার্থীরা আজকে যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি যেন তারা সুস্থভাবে এবং তারা এখান থেকে কর্মসূচি যেন কোনো বিশৃঙ্খলা না করে কর্মসূচি শেষ করে এখান থেকে ফিরে যেতে পারে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা 9 দফা দাবিতে আন্দোলন করছেন এবং তারা বলছেন 9 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না এবং তারা শিক্ষার্থীরা বলছেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, কোনো ধরনের তারা হামলা চায় না। তারা চায় তারা নিরাপদে তাদের দাবি নিয়ে তারা যে অবস্থান করছেন সেই অবস্থান যেন তারা কর্মসূচি শেষ করতে পারেন, সেটা তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, কোনো ধরনের তাদের উপর যেন কোনো ধরনের হামলা বা গ্রেপ্তার যেন করা না হয়। চট্টগ্রামের এই ছিল আমার কাছে চট্টগ্রামের আদালত চত্বর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ। অন্তত 10 দিনের জন্য হলেও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। জানান, কোটা আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরে সহিংসতা বন্ধে উদ্যোগ নিয়েছেন। এসব বিষয়ে তারই সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী গৌতম সাহা। ঘিরে চলমান উদ্ভূত সহিংসতা নিয়ে নারায়ণগঞ্জে ব্যাপক তাণ্ডব এবং ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। আমরা এখন কথা বলবো নারায়ণগঞ্জের যে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি রয়েছে তার সাথে। আপনি শারীরিকভাবে এখন কেমন আছেন? আমি অ্যাকচুয়ালি শারীরিকভাবে অ্যাজ পার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত হাসপাতালে থাকার কথা, কিন্তু গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে তারপরে আমি চলে আসতে বাধ্য হয়েছি। আমি সরি, নারায়ণগঞ্জবাসীর অনেকে এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা হয়তো 2 দিন আগে আসতে পারলে আরো ভালো হতো, কিন্তু সুস্থতা অসুস্থতা তো সব সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপরে। তো আমরা শুক্রবারে আসি এবং এসে এই তারা যে তাণ্ডব চালিয়েছে নারায়ণগঞ্জে তার কিছু অংশ দেখতে দেখতেই তারা আবারও বেরিয়ে আসে, তাণ্ডব করা শুরু করে। পরে আমরা জনগণকে নিয়ে তাদের ধাওয়া দিই। আর সত্যি কথা বলতে গেলে সেখানে সারা বাংলাদেশ থেকে তারা, আমি বলবো না যে লোক নিয়ে এসেছিল, ওয়েল ট্রেইনড। এরা কারা? এরা তো ছাত্র হতে পারে না, এরা তারাই যারা 71 সালে মা বোনের সম্মান নিয়েছিল। তাই আজকে আপনার টেলিভিশনের মাধ্যমে আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, ওদের ন্যায়সঙ্গত দাবি পূরণ হয়েছে। আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দায়িত্বশীল যারা তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। কিন্তু ওরা চাচ্ছেন কি? জাতির পিতা কন্যা শেখ হাসিনা এই দেশটাকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার সমস্ত কিছু হারিয়ে উনি তো তোমাদের জন্যই, এই ছাত্রদের জন্যই তো, ওদের ভবিষ্যতের জন্যই তো করছেন। এখন জামাত শিবির ব্যান্ড হয়েছে, এখন তারা তাদের এক্সট্রিম পর্যায়ে যাবে। আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আজকে যদি জাতির পিতা কোনো শেখ হাসিনা না থাকেন, ওকে বদলায় দেন। কাকে দিবেন? যারা এই যে সাংবাদিক মেয়েটার কাপড় খুলে ফেলে তাদেরকে? যারা এই সমস্ত প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তাদেরকে? আপনার ফিউচার কি হবে? আফগানিস্তানের চেয়ে একটা ব্যত্যয় দেশ ঘটাবেন, সেটা তাদের চিন্তা করা উচিত। তাদের চিন্তা করা উচিত দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। ফ্রান্স থেকে বসে কোনো ডক্টরেট এক ধরনের বক্তব্য দিচ্ছেন। ভারতের মমতা ব্যানার্জি বলছেন আমি কি, আমাদের দেশে বাংলা তোমাদের জন্য খোলা আছে, বাংলার দরজায় নক নক করলে আমরা তোমাদের আশ্রয় দিব। বাংলাদেশে কি যুদ্ধ হয়েছে যে রিফিউজিকে আশ্রয় দিতে হবে? তারপর দিন গতকাল বললেন তিস্তার পানি দিবেন না। সো এটা বুঝতে হবে যে এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে দাঁড় করিয়েছে। কেন? অপরাধ কি বাংলাদেশের অপরাধ হলো শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন, বাংলাদেশকে কোন জায়গাকে বিক্রি করেন নাই। সো এই ছাত্ররা যখন একটা ন্যায়সঙ্গত দাবি নিয়েছে, সেই জায়গাটাতে আমাদের সময়টাকে যে খপেন করা হয়েছে সেই সুযোগটা তারা নিয়ে নিয়েছে। যেটা হয়ে গেছে ভুল, সেটা হয়ে গেছে। আমি আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা বলবো না, ও আমার সন্তানের মতো, আমার সন্তানদের বলতে চাই, প্লিজ প্লিজ
ফর দ্য গডস সেক, আল্লাহর ওয়াস্তে আপনাদের কর্মসূচিগুলি 10 দিনের জন্য স্থগিত রাখেন। না হলে আপনারা এমনও হতে পারে যে আপনাদের কাঁধে বন্দুক দিয়ে এমন ঘটনা বাংলাদেশে ঘটাবে যে আপনারা নিজেরাই নিজেদেরকে পরে মাফ করতে পারবেন না। তার পুরো সাক্ষাৎকারটি দেখা যাবে দীপ্ত টিভির ফেসবুক ও ইউটিউব পেজে। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করেছে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোদিন তিনি ভাবতেও পারেননি এমন পরিস্থিতি তৈরি হবে। আরও জানান, কোটা আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনে আরও 2 জন বিচারককে যুক্ত করা হয়েছে। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর আয়োজিত এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ভুর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 22 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে 6টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক। একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মর্মাহত জানিয়ে সরকার প্রধান বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় তদন্ত হবে। এ বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি। আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো, সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। বঙ্গবন্ধু কন্যা জানান, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে? প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ঝরা? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদা কেনই বা নষ্ট করা হলো? এমন প্রশ্নের উত্তর দেশবাসীর কাছে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে আজ দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এবারের প্রতিপাদ্য ভুর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এ উপলক্ষে ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুরে মহাশোল মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় 3 জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এছাড়া ভোলা, গাজীপুর, সুনামগঞ্জ, মেহেরপুরেও মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাজিকার প্রতিষ্ঠায় জাতির পিতা। অবশেষে 14 দিন পর সচল হয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট উভয় মাধ্যমে এই সেবা সচল হয়। এতে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করা যাচ্ছে, তবে কিছুটা ধীরগতি থাকলেও ব্যবহারকারীরা সন্তুষ্ট। বিশেষ করে ই-কমার্সের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা বেশি খুশি। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটক চালু হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। দেশব্যাপী আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার 4 বছর পূর্ণ হলো আজ। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
2.5 বছর আগে বিচারিক আদালতে এই মামলার রায় হয়। বর্তমানে আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার রায় দ্রুত কার্যকর চান স্বজনরা। বিএনপি সমর্থিত আইনজীবীরা চলমান কারফিউ ও মামলা প্রত্যাহার, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়া সহ বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ ও সমমনা আইনজীবীরা অভিযোগ করেছেন, সরকার পতনের আন্দোলন টিকিয়ে রাখতেই বিএনপি জামায়াত ছাত্র আন্দোলনে সমর্থন দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেয়ার পর সারা দেশে মামলা দায়ের ও অপরাধীদের গ্রেপ্তার শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অসংখ্য মানুষকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে রিমান্ডেও নেওয়া হয়। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত আইনজীবীরা বুধবার সংবাদ সম্মেলন করেন। এতে ঢালাওভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া এবং জামিন না দেওয়ার অভিযোগ আনা হয়। ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানান তারা। মানুষকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে এবং এই সরকারের পতন পর্যন্ত আইনজীবীরা ছাত্র দেশবাসী এই আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। এরপর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত ছাত্র আন্দোলন জিইয়ে রাখতে চায়। মেইন ষড়যন্ত্র ছিল সরকারকে উৎখাত করা। সেই আন্দোলনটি যখন ব্যাহত হয়েছে তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন ইস্যু তৈরি করে তারা চাচ্ছে সেই আন্দোলনটিকে জিইয়ে রাখার জন্য। এদিকে ছাত্র আন্দোলনে 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে। ছাদের উপরে থাকা অবস্থায়, 8 তলা বিল্ডিংয়ে থাকা অবস্থায়, ঘরের ভিতরে থাকা অবস্থায় শিশুরা কিভাবে মৃত্যুবরণ করলো, এটাকে ফাইন্ড আউট করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। 2-1 দিনের মধ্যে রিটটির শুনানি হতে পারে বলে জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, এবার আর দলীয় কার্যালয়ে কাউকে বসিয়ে রাখা হবে না। কেন্দ্রীয় নেতাদের সাথে সাবেক ছাত্র নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে রাজপথে থাকার কথাও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের সব অর্জনকে ম্লান করতে চায়, এটা হতে দেয়া যাবে না। এই অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এবারে বিচ্ছিন্নভাবে পার্টি অফিসে আমরা কাউকে বসিয়ে রাখবো না। বিভিন্ন স্পটে সাবেক ছাত্র তাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দেব। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান, পিছিয়ে গেছে পরীক্ষা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, অবসাদ কাটাতে সুস্থ জীবনযাপন এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে। রাতুল, সালমান আর মেহেদি 3 বন্ধুই এবারের এইচএসসি পরীক্ষার্থী। পড়েন মিরপুরের সরকারি বাংলা কলেজে। রাজধানীর টোলারবাগে ছোট্ট একটি রুমে মেস হিসেবে থাকেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার এই 3 শিক্ষার্থী এখন অনিশ্চয়তায়। পরীক্ষা পেছানোর কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। বারবার বিষয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, যার কারণে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি এখন দৈনিক 1-2 ঘন্টা পড়তে পারতেছি না। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট সালমানকে নিয়ে অনেক প্রত্যাশা পরিবারের। আর মেহেদির বাবা থাকেন প্রবাসে। মা ও ছোট বোনকে নিয়ে তাদের সংসার। বারবার পরীক্ষা পেছানোয় ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না তারা। একটা সাবজেক্টের প্রিপারেশন নিতেছি, স্থগিত করার কারণে আরেকটা সাবজেক্ট চলে আসতেছে। আমাদের প্রিপারেশন একটু সমস্যা হইতেছে আর কি। অ্যাডমিশনও কিন্তু আমরা এত টাইম পাবো না, যেহেতু মেডিকেলের টাইম দিয়েছে যে জানুয়ারি বা ডিসেম্বরে নিবে। এই কারণে আমার অ্যাডমিশনের টাইমটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া লগ্নর 2টি ক্লাস হয়েই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি জীবনে পা দিতে না দিতে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের বোধহয় ট্রমার পরিমাণটা একটু বেশি। আমাদের মনে হয় আবারও যদি এরকম কিছু হয়, আমরা যদি সেশন জটে পড়ে যাই, আমরা যদি আবারও পিছিয়ে যাই। চিকিৎসক বলছেন হঠাৎ চলে আসা বিরূপ পরিস্থিতিতে অনেকেরই নানা ধরনের সমস্যা হচ্ছে। তীব্র মানসিক চাপ থেকে তাদের নানান ধরনের মানসিক সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আতঙ্ক বাড়তে পারে, অনিশ্চয়তা বাড়তে পারে, পরীক্ষা পিছিয়েছে, স্কুল কলেজ বন্ধ আছে, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, সব কিছু মিলিয়ে এক ধরনের, আমরা বলবো এক ধরনের বড় ধরনের ট্রমার মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী চলে যাচ্ছে। মানসিক অবসাদ কাটাতে নিজের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। পরিবারের সাথে তাদের মনের কথাগুলো শেয়ার করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। উত্তর তেহরানে প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন হানিয়া। সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। এতে তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন হানিয়া। কিভাবে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। এভাবে হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইরান ছাড়াও হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। 58 বছর বয়সী ইসমাইল হানিয়া ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের কার্যক্রম দেখতেন তিনি। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল আব্দুস সালাম আহমেদ হানিয়া। গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন তিনি। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন 58 বছর বয়সী হানিয়া। 2004 সালে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান আহমেদ ইয়াসিন। 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনে সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1889 সালে হানিয়াকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। 1992 সালে মুক্তির পর 1 বছর নির্বাসনে ছিলেন তিনি। পরে 1997 সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান। 2006 সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে বেশিরভাগ আসনে জয় পায় হামাস, আর এর নেতৃত্ব দেন হানিয়া। পরে তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয় হানিয়াকে। অবশ্য এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করে গাজা শাসন করতে থাকেন হানিয়া। হামাসের প্রধান নির্বাচিত হওয়ার পর 2018 সালে ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে কাতার ও তুরস্কে বসবাস করে আসছিলেন হানিয়া। ইসরায়েলের চলমান হামলায় এরই মধ্যে হানিয়ার 3 ছেলে সহ পরিবারের বেশ কয়েকজন মারা গেছেন। এবার নিহত হলেন হামাস প্রধানও। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। গাজায় ইসরায়েলি চলমান হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এতে যেন ঘি ঢেলে দিল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড। বিশেষজ্ঞদের মতে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিষয়ক অধ্যাপক নাদের হাশিমি আন্তর্জাতিক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। শুধু হানিয়া নয়, তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা। অধ্যাপক নাদের হাশিমি আরও বলেন, ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আগ্রহী ছিল না, কিন্তু এরই মধ্যে হামাস ও ইরান কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে, যা খুবই আশঙ্কার বিষয়। গেল কয়েকদিন ধরে গোলান মালভূমিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছিল। হামলা পাল্টা হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
24 ঘন্টার কম সময়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের 2 গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কা তৈরি হলো বলে মনে করছেন অন্য বিশেষজ্ঞরাও। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 9 দফা দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রতিটি মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন। 14 দিন পর ফেসবুক হোয়াটসঅ্যাপ চালু, কিছুটা ধীরগতি থাকলেও ব্যবহারকারীরা সন্তুষ্ট। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।